গুড ডে এভরিওয়ান, দিস ইজ জয় খান ফ্রম ইউনিভার্সিটি চ্যানেল এবং আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হল সাইকোলজি ক্র্যাশ কোর্স প্রোগ্রামে। আপনারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হচ্ছেন আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা টোটাল 30 আওয়ার্স বা 30 ঘন্টার ক্লাস নিব হল সাইকোলজি ক্র্যাশ কোর্স প্রোগ্রাম হিসাবে। এবং এইখানে আমরা আপনাদেরকে এক্সামে সাকসেসের যতগুলো টুলস এন্ড টেকনিক্স আছে সবগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো। একটা জিনিস মনে রাখবেন, আপনারা অধিকাংশই যারা পাবলিক এক্সাম দিচ্ছেন সেটা হচ্ছে একটা এমসিকিউ এক্সাম, রাইট? এবং এমসিকিউ এক্সামে এটা কিন্তু আপনার যেহেতু 4টা অপশনের ভিতরে একটা অপশন রাইট অ্যান্সার হবে, এটা কিন্তু শুধু আপনার পরিশ্রমের উপর নির্ভর করবে না, এটা আপনার স্ট্র্যাটেজি বা কৌশলের উপর নির্ভর করবে। আপনাদের ভিতরে অনেকেই এমন আছেন যারা হয়তো এখন পড়ছেন, পড়ার ভিতরে আপনি এতটাই কনফিডেন্ট যে আপনি সবকিছুই পারেন, সবকিছুই বোঝেন, সবকিছুই জানেন, কিন্তু প্রবলেম হয়ে যায় এক্সাম হলে গিয়ে যদি আপনি পারফর্ম না করতে পারেন। আপনারা নিশ্চয়ই জানেন যে আপনারা যারা মেডিকেল এক্সাম দিতে যাচ্ছেন আপনাদের জন্য 60 মিনিটস টাইম আছে। আসলে কি 60 মিনিট টাইম আছে? না, ইউ হ্যাভ বিয়ারলি 55 মিনিটস অফ টাইম। কারণ আপনি এক্সাম হলে যাওয়ার পরে দেখবেন যে কি তারা আপনাকে একটার ভিতর সাইন করতে বলবে, আপনাকে কোশ্চেন পরে দিবে, অনেক সময় হয়তো ওএমআর শিট আগে নিয়ে নিবে। সো এভাবে ইউ বিয়ারলি গেট 55 মিনিটস অফ টাইম। এবং আপনি যখন এই যে ফার্স্টের দিক থেকে যখন আপনি এই পারসেপশন নিয়ে যাচ্ছেন যে না আমার কাছে 1 ঘন্টা সময় আছে, নো, ইউ ডোন্ট হ্যাভ অ্যাকচুয়ালি 1 আওয়ার পিরিয়ড অফ টাইম। সো এইগুলো আপনাকে কিন্তু বুঝতে হবে। আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে রাখতেছি, যেটা যে আমরা এখানে ফার্স্টে আজকে ডিসকাস করবো এক্সাম হল সাইকোলজি, অর্থাৎ যেদিন আপনি পরীক্ষাটা দিতে যাবেন সেদিন আপনার সাথে কি কি ঘটবে এবং সেই জিনিসগুলো কেন ঘটবে। তো আমি আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতা নিয়ে একটু কথা বলি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমিও 8-10টা স্টুডেন্টের মতো আমি আমার জীবনের যাত্রা শুরু করেছিলাম, বিশ্ববিদ্যালয়ে ভর্তির অভিজ্ঞতার যাত্রা শুরু করি। তো সেই সময় একটা অস্বাভাবিক ঘটনা যেটা ঘটেছিল, আমি প্রায় 3 মাস সময় ধরে অত্যন্ত একাগ্রচিত্ত ভাবে আমি কিন্তু 3 মাস সময় শুধুমাত্র পড়াশোনার সাথেই ছিলাম। আমি অন্য কোনো কাজ করি নাই, আমার মনে আছে আমি অন্য কোনো দিকে তাকাইও নাই, কিন্তু স্টিল এট মাই ফার্স্ট এক্সাম আই ফেল। তো তখন আমি জিনিসটা এক্সপিরিয়েন্স হওয়ার পরে আমি বুঝতে পারি যেটা যে না, আপনাকে এখানে কৌশলী হতে হবে, আপনাকে শুধু জাস্ট পরিশ্রম করলেই হবে না, আপনাকে বুদ্ধি খাটাতে হবে এবং এক্সাম হলে গিয়ে আপনাকে ঠিকভাবে পারফর্ম করতে হবে। আপনি যদি অন্য জায়গায় ভালো পারেন, ঠিক আছে, আপনি মডেল টেস্ট দিচ্ছেন, খুব ভালোভাবে দিচ্ছেন, কিন্তু মেইন পরীক্ষার হলে গিয়ে আপনি সমস্যায় পড়লেন, আপনি নার্ভাস হয়ে গেলেন, আপনার অনেক বেশি সমস্যা হবে। তো তখন আসলে আমি অনেক কিছু জানতাম না যে মানুষ কিভাবে এক্সাম হলে নার্ভাস হয়, ঠিক আছে। এবং আপনারা এখন অনেকেই জানেন যে এই জিনিসগুলো কিভাবে ঘটে। আপনারা খুব সচেতন হবেন এবং এখানে যদি আপনারা প্রত্যেকটা স্টেপ রাইটলি নেন তাহলে আপনাদের এই বিপদে পড়তে হবে না। তো এখন সবার আগে যে জিনিসটা আমি আপনাদেরকে বলবো, আপনারা নিশ্চয়ই জানেন যে এক্সাম হল সাইকোলজির সবচেয়ে বড় সিক্রেটটা হচ্ছে যে আপনাকে আপনার দুটো জিনিসকে কন্ট্রোল করতে হবে। একটা হচ্ছে আপনার মাইন্ড এবং অপরটা হচ্ছে আপনার বডি। এখন আমি আপনাদেরকে একটা সিক্রেট জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে অনেক সময় আপনার মাইন্ড আপনার ভিতরে আপনার বডিতে কি করে, ফিয়ার তৈরি করে, ভয় তৈরি করে। আবার অনেক সময় আপনার বডি আপনার মাইন্ডের ভিতরে কি তৈরি করে, ফিয়ার তৈরি করে। সো ফিয়ার এলিমেন্টটা যখনই তৈরি হচ্ছে আপনার বডিতে অথবা আপনার মাইন্ডে, এটার কোনো না কোনো রেজাল্ট কিন্তু আপনার উপর পড়বে। সো এই ফিয়ারকে আপনি কিভাবে কন্ট্রোল করবেন, আপনার সাবকনশিয়াস মাইন্ডকে আপনি কিভাবে এঙ্গেজ করবেন, সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমি আপনাদেরকে আজকে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবার আগে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে যেহেতু বডি এবং মাইন্ড দুটো জিনিস ইন্টারকানেক্টেড, আপনাকে যে কোনো একটা যদি আপনার এগেইনস্টে যায় অপরটা দিয়ে আপনাকে সেটা ওভারকাম করতে হবে। কিন্তু আপনার মাইন্ডের একটা সমস্যা হচ্ছে যেটা যে আপনি মাইন্ডকে বেশি সময় ধরে মাইন্ডে বেশি ফোকাস করতে পারবেন না। আপনি যদি ট্রাই করেন দেখবেন আপনার খারাপ লাগতেছে, আপনি ভালো জিনিস মনে করার চেষ্টা করতেছেন, কিছুক্ষণের জন্য এটা কাজ করবে, কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে আপনার আবার কি দেখবেন যে না, আপনার মাইন্ড আপনার এগেইনস্টে চলে যাচ্ছে। সো এই ধরনের ঘটনা ঘটে। সো আপনি যদি আপনার বডি এবং মাইন্ডকে কন্ট্রোল করতে চান, দের ইজ এ ভেরি সিক্রেট ওয়ে, যে জিনিসটা সম্পর্কে অন্য কেউ জানে না এবং যেটা ইউজ করে আপনারা জানলে অবাক হবেন। আমি আমার ইউনিভার্সিটি অ্যাডমিশন ভর্তির অভিজ্ঞতায় প্রায় 5.5 লক্ষ স্টুডেন্টকে পিছনে ফেলেছি এই হল সাইকোলজি প্রোগ্রাম বা এই যে প্রিন্সিপাল গুলো আছে এগুলোকে ব্যবহার করার মাধ্যমে। আমি অনেক পাবলিক জবের পরীক্ষাতে অ্যারাউন্ড প্রায় ধরতে পারেন যে অ্যারাউন্ড 2 মিলিয়ন স্টুডেন্টকে পিছনে ফেলেছি এই হল সাইকোলজি প্রিন্সিপাল গুলাকে ব্যবহার করে। সো ওভারঅল ভাবে এখানে আমি আপনাদেরকে যে জিনিসটা বলবো সেটা আপনারা অনেকেই বিশ্বাস করতে যাবেন না, বাট দ্যাট ইজ আ ফ্যাক্ট। আপনি এই এক্সামের সময় আপনার বডি এবং মাইন্ডকে যদি ঠিকভাবে জাস্ট রাখতে পারেন, দুটো জিনিসকে আমি বলেছি, আপনার বডি এবং মাইন্ডকে যদি আপনি স্টেবল রাখতে পারেন, ঠিক রাখতে পারেন, স্থির রাখতে পারেন, আপনি এই পাবলিক পরীক্ষায় টিকে যাবেন। অথচ একজন স্টুডেন্ট যে অনেক পরিশ্রম করবে, অনেক কষ্ট করবে, অবশ্যই কষ্টের ভালো দিক আছে, এটা আপনারা যারা সাকসেসফুল হয়েছেন তারা নিশ্চয়ই জানেন, কিন্তু কষ্ট করার পর যদি তার স্ট্র্যাটেজি বা কৌশল ঠিক না থাকে
সে যদি তার মাইন্ড অথবা বডির কন্ট্রোল হারিয়ে ফেলে, অথবা পরীক্ষার হলে আপনারা নিশ্চয়ই জানেন যে এই এক্সাম হলে ওরা বিভিন্ন ধরনের ট্র্যাপ সেট করে। আপনারা নিশ্চয়ই মেডিকেল কোশ্চেনে দেখেছেন এই ধরনের প্রশ্ন আছে যে কোনটি এই পর্বের প্রাণী নয়, কোন উত্তরটি সঠিক নয়, কোন উত্তরটি ভুল নয়। এই ধরনের প্রশ্নগুলো করার মাধ্যমে তারা আপনাকে পরীক্ষার হলে কনফিউজ করে। অনেক সময় আপনারা দেখেছেন যে ফার্স্টের দিকের প্রশ্নগুলো অনেক কঠিন থাকে। আপনি যেহেতু অনেক কঠোর প্রিপারেশন নিয়ে গিয়েছেন, আপনার ভিতরে অনেক কনফিডেন্স যে না আপনি পরীক্ষায় টিকে যাবেন, কিন্তু ফার্স্টের দিকে ডিফিকাল্ট কোশ্চেনগুলো দিয়ে ওরা কি করলো আপনাকে, ওরা কিন্তু আপনার সর্বনাশ করে দিল। কি করলো বলুন তো? ওরা আপনাকে হ্যাক করে ফেললো। যখন আপনি ফার্স্টের দিকে কঠিন প্রশ্ন দেখলেন এবং সেই প্রশ্নটা চিন্তা করলেন যে ইস প্রশ্ন তো কঠিন হয়েছে, আপনার সাবকনশিয়াস মাইন্ড তখন কি ইমপ্রেশন পাবে? যখন আপনি কঠিন প্রশ্নটা ফার্স্টে দেখে ফেললেন তখন আপনার সাবকনশিয়াস মাইন্ড ধরেই নিবে যে প্রশ্নটা ওভারঅল ভাবে অনেক কঠিন হয়ে গেছে। আপনি পরের পেজ খুলে যখন খুলবেন তখন সেখানে সহজ প্রশ্ন থাকলেও সেটা আপনার কাছে কি মনে হবে? কঠিন মনে হবে। এইভাবেই আপনি পরীক্ষার হলে হ্যাকড হয়েছেন। আপনারা জানলে অবাক হবেন, আমার একজন স্টুডেন্ট, সে অত্যন্ত ভালো স্টুডেন্ট, সবকিছুই সে পারে, কিন্তু সে এক্সামে টিকে নেয় শুধুমাত্র এই সাইকোলজিক্যাল রিজনসের কারণে। এবং যখন আমি তাকে বললাম যে কি হয়েছিল পরীক্ষার হলে, সে বললো যে স্যার আমি পরীক্ষার হলে গিয়েছি, তো পরীক্ষা দেওয়া শুরু করছি, দেখি যে অনেকগুলো কোশ্চেন আসছে, অনেক কঠিন কোশ্চেন আমি দেখতেছিলাম, সেগুলো অ্যান্সার করতেছিলাম। তো আমি সেগুলো অ্যান্সার করার পরে দেখলাম যে সময় শেষ হয়ে গেল আর লাস্টের দিকে অনেকগুলো কোশ্চেন ছিল। পরে আমি দেখি যে না কোশ্চেনগুলো অনেক ইজি, কিন্তু আমি এগুলো দাগাইতেই পারলাম না। সো এই ধরনের ঘটনা ঘটে। এবং শুধু যে এরকম হয় তা কিন্তু না। আপনারা জানলে অবাক হবেন, রিসেন্টলি আমরা দেখেছি আমাদের স্টাডি থেকে ওরা ডিফিকাল্ট কোশ্চেন দিয়ে স্টার্ট করে, তারপরে কিছু ইজি প্রশ্ন দেয়, তারপরে আবার ডিফিকাল্ট কোশ্চেন দেয়, তারপরে আবার ইজি প্রশ্ন দেয়, তারপরে আবার ডিফিকাল্ট কোশ্চেন দেয়, তারপরে আবার ইজি প্রশ্ন দেয়। সো এভাবে আপনাকে ওভারঅল ভাবে ওরা হ্যাক করার চেষ্টা করে থাকে। সো এটা থেকে এখন বাঁচার উপায় কি? বাঁচার উপায়টা হচ্ছে আপনি পরীক্ষার হলে গিয়ে ফ্লোটিং ভাবে এক্সাম দিবেন। আরেকটা জিনিস মনে রাখবেন, যেহেতু আপনি একটা এমসিকিউ পরীক্ষা দিচ্ছেন, আপনি যদি মনে করেন যে এখানে আপনি নিরাপত্তামূলক ভাবে আপনি কাটমার্কস এর জন্য যাবেন, তাহলে আপনি ফেল করবেন। আমি আপনাদেরকে বারবার একটা কথা বলেছি যে কাটমার্কস নামে যে কিছু আছে এটা বিশ্বাস করবেন না, ঠিক আছে? নেভার থিঙ্ক অ্যাবাউট কাটমার্কস। কাটমার্কস বলে কিছু নাই। আমি আমার জীবনে যে পরীক্ষায় 7th হয়েছি, যে পরীক্ষায় আপনার আমি 15তম হয়েছি, 18তম হয়েছি, এরকম পাবলিক এক্সামে আমার টার্গেট ছিল আমি 95% কোশ্চেন দাগায় আসবো, বা আমি 100% কোশ্চেন দাগায় আসবো, ঠিক আছে? আমার জাস্ট যেটা অনুমান ছিল যে না এই কোশ্চেনের অ্যান্সার এইটা হবে, আমি আমার অনুমান থেকে ওই কোশ্চেনটা দাগিয়ে দিয়ে আসছি। আমি পরিপূর্ণভাবে রিস্ক নিয়ে এক্সামগুলো দিয়েছি। আপনারা যারা রিস্ক অ্যাভার্স আছেন, আপনাদেরকে বলে রাখতেছি, আপনি এমন এক দুনিয়াতে বস করেন, এখানে আপনি যত রিস্ক থেকে দূরে সরে যাবেন আপনার জীবনে ততই বিপদ নেমে আসবে, ঠিক আছে? সো এই জন্য অবশ্যই রিস্ক নিয়ে দাগাবেন, কারণ আপনার জীবনে এই ভর্তি পরীক্ষা এটা কিন্তু আর জীবনেও আসবে না, ঠিক আছে? সো অবশ্যই এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন আশা করি। তো এখন আপনাদের উদ্দেশ্যে আমরা আরো বেশ কয়েকটা জিনিস একটু জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যে এক্সামের দিন আপনাদের সাথে কি কি ঘটনা ঘটে। একটু ওয়েট করেন। যখনই আপনি এক্সাম ডেতে যাচ্ছেন, দেখুন এক্সামের দিন আপনাদের ভিতরে অনেকের ভিতরে অনেক বেশি ফিয়ার থাকে এবং ল্যাক অফ কনফিডেন্স থাকে, ঠিক আছে? এবং এটা কিন্তু অত্যন্ত বড় একটা সমস্যা। সো এই জিনিসটা এক্সামের ডেতে আপনাদের ভিতরে যে জিনিসগুলো ঘটে সেটা হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যে আমি আপনাদেরকে একটা জিনিস জানিয়েছি যে আপনার নার্ভাস সিস্টেম এমন ভাবে তৈরি করা যে আপনার আশপাশে যদি কোনো মানুষ নার্ভাস হয়ে পড়ে আপনিও অটোমেটিক্যালি নার্ভাস হয়ে পড়বেন। এখন এটা হচ্ছে আমি বলেছি যে আপনার নার্ভাসনেস আসতে পারে দুইটা সোর্স থেকে, একটা হচ্ছে আপনার মাইন্ড এবং আরেকটা হচ্ছে আপনার বডি। এখন দেখুন মাইন্ডের নার্ভাসনেসটা কিভাবে আসে। ফার্স্ট অফ অল আপনাদের একটা জিনিস বুঝতে হবে যে আপনি যদি আপনার লাইফে অনেক সুপার সাকসেসফুল একজন মানুষ হয়ে থাকেন, অবশ্যই আপনার মা বাবার আপনার লাইফের এই জায়গা পর্যন্ত আসার পিছনে কি আছে? অবদান আছে। আপনার মা বাবা আপনাকে বিভিন্ন ধরনের কথা বলে থাকে। আপনার মা বাবার, আপনার প্যারেন্টসরা যেহেতু মোটামুটি ভাবে, ঠিক আছে, ক্ষেত্র বিশেষে আপনাদের অনেকের বড় ভাই হতে পারে, বড় বোন হতে পারে, তাদের প্রভাবটা আপনার মনের উপরে আসে, ঠিক আছে? ইউজুয়ালি যদি আপনার মা বাবা আপনার সম্পর্কে এরকম একটা ধারণা রাখে যে ও ঠিক মতো পড়ে নাই, তখন তারা আপনাকে বলে যে তুই তো ঠিক মতো পড়িস নাই, ঠিক আছে? এই ধরনের কথাগুলো যখন তারা আপনার মাইন্ডের দিকে দেয়, আপনার ভিতরে একটা ভয় তৈরি হয়। যেহেতু আপনার খুব কাছের মানুষরা আপনার সম্পর্কে এই ধরনের কথা বলতেছে, হয়তো আপনি ট্রাই করেছেন, পড়েছেন, আপনার পড়া ঠিক আছে, যখন তারা এইভাবে আপনাকে কনফিউজ করে দেয়, পরীক্ষার হলে গিয়ে কি করতে পারেন? আপনি অনেক বড় ভুল করে আসতে পারেন। আরেকটা জিনিস যেটা হয় সেটা হচ্ছে মা বাবা অনেক সময় অতিরিক্ত সিরিয়াস হয়ে যায়, অর্থাৎ আপনার মা বাবাও আপনার পরীক্ষার সাকসেসের উপরে কিন্তু প্রভাব ভয়ঙ্কর ভাবে ফেলতে পারে। আমরা এরকম অজস্র রেকর্ড পেয়েছি যেখানে শুধুমাত্র মা বাবার কারণে শিক্ষার্থীদের চান্স নষ্ট হয়েছে। আপনারা জানলে এটাও অবাক হবেন। আমি আপনাদেরকে একটা স্টুডেন্টের ঘটনা বলছি।
তো তার সেই স্টুডেন্টটা আমি দেখিয়েছি যেটা, যে ধরেন একজন বাবা, ঠিক আছে, তার সন্তান, তো সামহাও এই বাবা তার সন্তানটার সাথে খুবই ক্লোজলি রিলেটেড ছিলেন, সব সময় তিনি তাকে প্রোটেক্ট করছেন, ঠিক আছে, সব সময় তার নিরাপত্তা নিয়ে তিনি চিন্তা করছেন। এই উদ্বেগ থাকার কারণে এবং যেহেতু এই সন্তানটাকে তিনি নিজের মতো করে চলতে দিচ্ছেন না, এই কারণে সে রিস্ক নেওয়ার টেন্ডেন্সিটা পায় নাই। এবং আপনাদের জানতে হবে, যখনই আপনি একটা এমসিকিউ এক্সাম দিতে যাচ্ছেন, সেটা আপনি মেডিকেল এক্সামের দিকে যান, গভর্নমেন্ট জবের এক্সাম দিতে যান, বা ভার্সিটি অ্যাডমিশন দিতে যান, আপনাকে কিন্তু রিস্ক নিতে হবে, ঠিক আছে। আমার এক খুব ক্লোজ একজন ফ্রেন্ড ছিল, যে সবসময় দেখতাম যে তার বাবা সবসময় তাকে কেয়ার করতেছে, সবসময় তাকে নিয়ে দুশ্চিন্তা করতেছে। তো দুশ্চিন্তাটাকে আপনাকে নিজেকে নিতে হবে। সো ইউ উইল হ্যাভ টু টেক ইউর ওন রেসপন্সিবিলিটি। আপনার প্যারেন্টসরা যদি আপনার উপর ইনফ্লুয়েন্স ফেলে বেশি, অনেক সময় এটা আপনাদেরকে ইন্ডিপেন্ডেন্ট হতে বাধা দেয়, এবং ইন্ডিপেন্ডেন্ট না হলে আপনি পরীক্ষার হলে গিয়ে ভালো পারফর্ম করতে পারবেন না, ঠিক আছে। আমি আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি আমার জীবনে পাবলিক এক্সামে মোস্ট সাকসেসফুল হয়েছে। অনেক সময় আমি আমার আশপাশের মানুষজনকে, আমার প্যারেন্টসদেরকে জানাইও নাই যে আমার একটা এক্সাম আছে। সো এইভাবে আমি নিজের যে পৃথিবীটা আছে আমার, সেটাকে আমি গোছানোর চেষ্টা করছি। সো দেখা গেছে যে আমার যে পরীক্ষাগুলোতে আমি সাকসেসফুল হয়েছি, সেগুলো আমি হয় একা দিতে গিয়েছি, অথবা আমার সাথে আমার এমন কোনো মানুষ বা এমন কোনো ফ্রেন্ড বা এমন কোনো আত্মীয়কে আমি নিয়ে গেছি যে পড়াশোনা কি এটাই জানা না, মানে অত্যন্ত কম জানে, যে সেই সবচেয়ে কম দুশ্চিন্তা করেছে। এবং তার সে যেহেতু আপনার প্যারেন্টসরা যখনই আমি এরকম একটা ঘটনা আপনাদেরকে বলেছিলাম না, যে আপনারা নিশ্চয়ই জানেন যে ঢাকার অত্যন্ত উচ্চপদস্থ একজন কর্মকর্তা, তিনি তার মেয়েকে নিয়ে মেডিকেল এক্সামে গিয়েছেন। তার মেয়ে এক্সামে গিয়েছে, এবং বুঝতেই পারতেছেন যেহেতু তিনি একজন হাই প্রোফাইল পার্সন, তার আইকিউ ছিল হাই, অর্থাৎ মা বাবার আইকিউ, মা বাবা যদি চালাক হয় এবং যদি দুশ্চিন্তা প্রবণ হয়, ঠিক আছে, সেক্ষেত্রে এই দুশ্চিন্তাটার ইফেক্টটা সন্তানের উপর পড়ে, এবং সন্তান গিয়ে এক্সাম হলে ভালো পারফর্ম করতে পারে না। আচ্ছা, যাই হোক, আমরা আপনাদেরকে কিছু জিনিস জানাইলাম, অর্থাৎ আপনাদের আশপাশে এই মাইন্ডের উপরে আশপাশের মানুষের প্রভাব পড়ে। এখন আপনার মানুষের শুধু কি আপনার মাইন্ডের উপর আপনার আশপাশের মানুষের প্রভাব পড়ে না, কিন্তু এটার ভিতরে আপনার নিজের মনের চিন্তার প্রভাবও পড়ে। এখন আমি আপনাকে একটা ব্যক্তিগত কোশ্চেন করতেছি। ধরেন আপনারা অনেকেই মেডিকেল এক্সাম দিতে যাচ্ছেন, আমি একটা প্রশ্ন করছি যে আপনারা বিগত মাসগুলোতে, বিগত ধরেন 3 মাস সময়ের ভিতরে আপনারা এই যে সময়টা আপনারা পড়াশোনার ভিতরে লেগেছিলেন, আপনাদের পড়াশোনা কতটুকু হয়েছে? আমি যদি ব্যক্তিগতভাবে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি, যে এই বিগত 3 মাস সময়ে আপনি কতটুকু পড়া এগোতে পেরেছেন, যে আপনি অনুভব করতে পারেন যে আপনার চান্সটা হবে অথবা হবে না, আপনার কি মনে হচ্ছে? আমি যদি আপনাকে এই প্রশ্নটা করি, যে এই মুহূর্তে আপনি একটু নিজের কাছে নিজে একটা প্রশ্ন করুন, যে বিগত 3 মাস সময়ে কি আমি এমনভাবে পড়েছি যে আমার চান্সটা হবে, নাকি আমি জাস্ট পড়ার সাথে লেগেছিলাম, বাট আমি পড়ার কিছুই ধরতে পারি নাই, পড়ার কিছুই আমার মনে আসে নাই, আমি হেজিটেট করেছি, আমার চান্সটা হবে কিনা এ বিষয়ে আমি সন্দিহান হয়ে পড়েছি। যদি আপনার সাবকনশিয়াস মাইন্ড থেকে ফার্স্ট এই প্রশ্নটার উত্তর যদি আপনার মন থেকে আসে যে না, আপনি ঠিকভাবে পড়েন নাই, বা আপনার একটা বড় রকমের উইকনেস আছে, বা আপনি ট্রাই করেছেন অনেক পড়ার কিন্তু আপনার পড়া সেরকম ভাবে হয় নাই, তাহলে আপনি কিন্তু চান্স পাবেন না। দ্যাট ইজ দ্য ফ্যাক্ট অফ রিয়ালিটি, এই বাস্তবতা, ঠিক আছে। কারণ আমি আপনাদেরকে জানিয়ে রাখতেছি, যখন যে পরীক্ষাগুলোতে আমি অসাধারণ রকম ভালো করেছি, সেই পরীক্ষাগুলোতে আমার যে বৈশিষ্ট্য ছিল সেটা হচ্ছে যে আই ওয়াজ কনফিডেন্ট অ্যাবাউট গেটিং চান্স, ঠিক আছে। কারণ আদারওয়াইজ আমি এরকম 95% দাগানোর মতো রিস্ক আমি নিতে পারতাম না। আপনাদের হয়তো 95% রিস্ক নিতে হবে না, আপনারা হয়তো অনেকে 80% রিস্ক পর্যন্ত নিতে পারেন, কিন্তু আপনি যদি রিস্ক না নেন, আপনি জীবনেও এই এক্সামে সাকসেসফুল হতে পারবেন না, ঠিক আছে। কারণ এখানে আমরা আপনাদেরকে ট্র্যাপের কথা বলেছি, বিভিন্ন জিনিসের কথা বলেছি। আমরা আজকে চলেন ফিজিওলজিক্যাল কিছু টেকনিক্স নিয়ে আলোচনা করি। তো এক্সাম হলে কি কি ঘটনা ঘটে, চলেন সেগুলো নিয়ে একটু আলোচনা করে ফেলি, একটু ওয়েট কর। তো আপনারা যখনই এক্সাম হলে যাচ্ছেন, এক্সাম হল, এই এক্সাম হলে যাওয়ার সময় আপনার সাথে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতেছে, যেটা হয়তো আপনারা অনেকেই নোটিস করেন নাই। 1 নম্বর জিনিস হচ্ছে, যদি আপনার মাইন্ড এন্ড বডির ব্যাপারটা আমরা বারবার বলবো। সো যদি আপনি পরীক্ষার হলে যেতে লেট করে ফেলেন, ধরেন আপনার একটা জায়গায়, আপনার বাসা হচ্ছে এখানে, বাসা থেকে এখানে আপনার হলের দূরত্ব হচ্ছে আপনার 1 আওয়ার ডিস্টেন্সে, ঠিক আছে, আপনার হোম। তো হোম থেকে আপনি যদি হলের এই 1 আওয়ার ডিস্টেন্সের সময়ের ভিতরে আপনি যদি এমন করেন যে আপনার পরীক্ষা হচ্ছে 10টায়, আপনি এখানে 9টার আগে আসেন নাই,
ঠিক আছে? আপনি যদি এখানে 9:30টায় আসেন, আপনার মনের ভিতরে দুশ্চিন্তা তৈরি হবে, একটা স্ট্রেস পড়বে, ঠিক আছে? এবং যখন একটা দুশ্চিন্তা আপনার মনের ভিতরে ঢুকবে, এটা কিন্তু ইটস লাইক এ সিড, ইটস গোয়িং টু গ্রো। এটা থেকে আপনার দুশ্চিন্তা আরো বাড়তে থাকবে। সো আপনি যদি আপনারা নিশ্চয়ই মার্ফির লস জানেন। মার্ফির ল হচ্ছে যে যদি কোনো একটা কিছু গন্ডগোল হইতে পারে, যে ঠিক আছে, যেমন আমি আপনাদেরকে আমার নিজের সাকসেসের অভিজ্ঞতা থেকে কিছু কথা বলি। পাবলিক এক্সামে, ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সামে আমি প্রায় 5.5 লক্ষ স্টুডেন্টকে পিছনে ফেলেছি। আমি আপনাদেরকে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে যে আমি আমার জায়গা থেকে চেষ্টার কোনো ত্রুটি করিনি। আপনাদের ভিতরে অনেকে আমাকে একটা কোশ্চেন করেছিলেন যে আপনি কোন বই পড়েছেন। আমি সব বই কিনেছি, সে সময় বাজারে যে বই পাওয়া যেত সব বই কিনেছি। আপনি যদি বলেন যে কোন কোন চ্যাপ্টার পড়েছি, আমি সব চ্যাপ্টারই পড়েছি, ঠিক আছে? তবে আমার স্ট্র্যাটেজি ছিল, এই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে একটু জানিয়ে রাখতেছি। দেখুন, আপনারা ইউজুয়ালি যখন বই পড়তে বসেন, আপনারা যে কাজটা করেন নিশ্চয়ই হয়তো খেয়াল করেছেন, আপনি অলরেডি যে জিনিসগুলো আপনার পড়া হয়ে গেছে, আপনার যে জিনিসগুলো পড়তে ভালো লাগে, এই পড়া হয়ে যাওয়া জিনিসগুলো যেগুলো আপনি পারেন, সেই জিনিসগুলোই বারবার পড়তে থাকেন না। কেন বলুন তো? কারণ এই জিনিসগুলো পড়তে আপনার ভালো লাগে, ঠিক আছে? আমি যখন চান্স পেয়েছি, আমার মনে আছে যে আমি যে জিনিসগুলো পারতাম না, আমি সেই জিনিসগুলো বেশি পড়তাম। অর্থাৎ যে জিনিসগুলো আপনি পারেন না, সেগুলোর দিকে আপনাকে বেশি ফোকাস করতে হবে। যা পারেন, যেটা পড়া হয়ে গেছে, সেটা পড়া বাদ দিয়ে দেন, ওটা আপনার মনে আছে, ঠিক আছে? সো যে জিনিসটা পারেন না, সেই জিনিসটার দিকে ফোকাস দিন, ঠিক আছে? আর আরেকটা জিনিস মনে রাখবেন, মাইন্ডকে কন্ট্রোল করা ইটস নট অ্যান ইজি টাস্ক। আপনাদের যদি এরকম কোনো সাপোর্টিভ এনভায়রনমেন্ট না থাকে, আমরা এখানে অজস্র শিক্ষার্থীকে দেখেছি যারা স্ট্র্যাটেজিতে ভুল করেছে। এক্সামের সময় আপনাকে স্ট্র্যাটেজি করতে হবে, কৌশল করতে হবে। কৌশল না করলে আপনারা এখান থেকে কোনো রক্ষা পাবেন না। এখন চলুন আপনার বডির কিছু জিনিস আমরা শেয়ার করি। দেখেন, আমরা বলেছি যে আপনি পরীক্ষার হলে যখন যাচ্ছেন, ঠিক আছে, আই বেগ ইউর পার্ডন, এগুলো হয়তো দেখতে খুব একটা সুন্দর হচ্ছে না, বাট ইউজুয়ালি এক্সাম হলে আপনারা নিশ্চয়ই জানেন যে অনেকগুলো স্টুডেন্ট একসাথে যায়, এক্সাম হলের আশপাশে তারা একসাথে থাকে। আপনারা জানলে অবাক হবেন যে একজনের বডি থেকে আরেকজনের বডিতে নার্ভাসনেস শেয়ার হয়, ঠিক আছে? আপনাদের ভিতরে পরীক্ষার যদি হলে বা পরীক্ষার ব্যাপারে যদি আপনার ভিতরে নার্ভাসনেস ঘটে, কখন ঘটবে জানেন? এক্সামের 15 দিন আগের থেকে এটার প্রসেসটা স্টার্ট হবে, ঠিক আছে? আপনার ভিতরে একটু একটু করে দুশ্চিন্তা তৈরি হবে, এবং এই জিনিসটা কে করবে জানেন? আপনার সাবকনশিয়াস মাইন্ড, ঠিক আছে? আপনি জানলে অবাক হবেন, এই যে আপনি আমার কথা শুনছেন, আপনি যাই করতেছেন, আপনার লাইফের 97% জিনিস পুরোপুরি আপনার সাবকনশিয়াস মাইন্ড নিয়ন্ত্রণ করতেছে। আপনার হার্ট বিট থেকে শুরু করে, আপনার চিন্তা থেকে শুরু করে, আপনি কালকে কি করবেন, আপনি দেখবেন যে গতকাল আপনি যা করছেন আজকেও তাই করতেছেন, কারণ সাবকনশিয়াস মাইন্ডের প্যাটার্ন হয়ে গেছে এটা, এবং এটা থেকে কিন্তু আপনি বের হতে পারবেন না। তো এই সাবকনশিয়াস মাইন্ড হচ্ছে আপনার সেই সোর্সটা যেটা কি করতেছে, আপনাকে বাঁচিয়ে রাখতেছে। এবং আপনার সাবকনশিয়াস মাইন্ড কিন্তু এই জিনিসটা জানে যে আপনি যদি একটা পাবলিক মেডিকেল কলেজ, পাবলিক ইউনিভার্সিটি, ঠিক আছে, পাবলিক ইউনিভার্সিটি, গুড কোনো ইনস্টিটিউশন বা গুড কোনো সাবজেক্টস যদি না পড়েন, তাহলে আপনার উপর কি আসবে? বিপদ আসবে। সো সামাজিকভাবে আপনি হেয় হবেন না, এটা কিন্তু আপনি জানেন। দেখেন, আমরা কিন্তু এই জিনিসটা বুঝি যে আপনাদের ভিতরে নিশ্চয়ই এই প্রবণতা আছে, যদি আমি ডাক্তার না হই কি হবে? মানুষজন বলবে যে ও ভালো স্টুডেন্ট না। আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর, রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম ইউনিভার্সিটি, এই সমস্ত বিশ্ববিদ্যালয় বা ধরেন সাস্ট বা জগন্নাথ বা উপরের দিকের কোনো ভালো বিশ্ববিদ্যালয়ের ভালো সাবজেক্ট না পড়েন, তখন আপনার সম্পর্কে কিন্তু অনেক মানুষজন বলবে যে ও হ্যাঁ, ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কোন সাবজেক্ট পড়ে? ও ফিলোসফি পড়ে, তাই না? আপনাকে হেয় করবে, তুচ্ছতাচ্ছিল্য করবে, ঠিক আছে? সো এই জিনিসটা কিন্তু আপনি জানেন। আপনি যদি মেডিকেল কলেজেও পড়েন, আপনি যদি ঢাকা মেডিকেল কলেজে না পড়েন, আপনি কিন্তু কিছুটা হলেও ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্টদের কাছে হেয় হবেন, ঠিক আছে? এটা আপনার সাবকনশিয়াস মাইন্ড জানে, এবং এই কারণেই পরীক্ষার 15 দিন আগে সে আপনাকে সতর্ক করে। আপনার সাবকনশিয়াস মাইন্ড আপনাকে ভালোবাসে, আপনার ভালো চায়, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে অনেক সময় এটা আপনাকে নিরাপদ রাখতে চায়, এটা আপনাকে ঝুঁকি নিতে বাধা দেয়, ঠিক আছে? এই কারণেই আপনারা অনেকেই হেজিটেট করেন, ঠিক আছে? তো পরীক্ষার 15 দিন আগে, এই মুহূর্তে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন, পরীক্ষার 15 দিন আগে এটা আপনাকে ফার্স্ট রেড ফ্ল্যাগ দেয়। সে ফার্স্টে যে কোশ্চেনটা করে যে বিগত 3-4 মাসে আমার পড়াটা কি ঠিক আছে, যদি পড়ার ভিতরে সে গাফিলতি দেখে, তখন আপনার ভিতরে সে নার্ভাসনেসটা বাড়াইতে থাকে। অর্থাৎ আপনি যদি পড়ায় কোনো ফাঁকিবাজি করে থাকেন,
সেটা আপনার সাবকনশিয়াস মাইন্ড পিক আপ করতে পারে এবং সেটার জন্যই আপনাকে সে নার্ভাস করতে শুরু করে। এই সময় নার্ভাস হওয়ার পর যদি আপনার পরীক্ষার আগে অর্থাৎ 7 দিনের ভিতর নার্ভাসনেস তৈরি হয় এবং এটা যদি বাড়তে থাকে, আপনার বুঝতে হবে যে আপনার পড়ালেখার ব্যাপারে আপনার কনফিডেন্সের যথেষ্ট অভাব রয়েছে। এবং যদি পরীক্ষার আগে 1-2 দিন আগে আপনার নার্ভাসনেস তৈরি হয় 1-2 দিনের ভিতরে, তখন আপনি কি বুঝবেন বলুন তো? তখন আপনি বুঝবেন যে আপনার এক্সামের ডেলিভারি দিতে আপনার সাবকনশিয়াস মাইন্ড রেডি ফিল করছে না। ঠিক আছে? সো এই জন্য আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হচ্ছে যে এই নার্ভাসনেস আপনার ভিতর হচ্ছে কিনা ফার্স্ট এটা আপনাকে ডিটেক্ট করতে হবে। যদি আপনি দেখেন যে আপনার ভিতর নার্ভাসনেস তৈরি হচ্ছে, তার মানে কি? তার মানে হয়তো আপনার চান্সটা ওইরকম ভাবে হবে না। ঠিক আছে? আর এই জায়গাতে আপনার যে জিনিসটা করণীয় আপনি জানলে অবাক হবেন। এখানে যদি আপনার নার্ভাসনেস তৈরি হয়, এটা দুটোর কারণে হবে। একটা হচ্ছে আপনার মাইন্ডের কারণে। অধিকাংশ সময়ই যেহেতু এই জিনিসটা সাবকনশিয়াস মাইন্ড কিন্তু মাইন্ডের পার্ট, রাইট? ঠিক আছে? সো এই সাবকনশিয়াস মাইন্ড থেকে কিন্তু আপনার ভিতরে ফিয়ারটা তৈরি হচ্ছে। সো মাইন্ড থেকে তৈরি হয়, আরেকটা তৈরি হয় হচ্ছে বডি থেকে। এক্সাম হলে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনাদের মেডিকেল এক্সামের আগে মনে হয় 1 আওয়ার ওই জায়গায় বসে থাকতে হয়। আপনারা জানলে খুবই অবাক হবেন যে এই 1 আওয়ার ভিতরে অনেক শিক্ষার্থী যাদের চান্স পাওয়া 100% নিশ্চিত ছিল, তাদের চান্স নষ্ট হয় শুধুমাত্র এই 1 আওয়ার বসে থাকার কারণে। কেন বলুন তো? কারণ আপনি হয়তো কনফিডেন্স নিয়ে পরীক্ষার হলে যাচ্ছেন, আপনার সাবকনশিয়াস মাইন্ড হয়তো 15 দিন আগে আপনাকে রেড ফ্ল্যাগ দেয় নাই, 7 দিন আগে রেড ফ্ল্যাগ দেয় নাই, 1-2 দিন আগে আপনাকে নার্ভাস করে নাই, আপনি খুব কনফিডেন্স ছিলেন। কিন্তু এক্সাম হলে যখন আপনি যাচ্ছেন, তখন গিয়ে যখন একসাথে আপনি বসে থাকতেছেন, আপনার পাশে হয়তো একটা স্টুডেন্ট আছে যার ভিতরে নেগেটিভ এনার্জি আছে, ফিয়ার আছে। সেই স্টুডেন্টটা যখন আপনার থেকে 9 ফুট ডিস্টেন্সের ভিতরে থাকে, সে আপনাকে ইনফ্লুয়েন্স করে। যদি সে আপনারা নিশ্চয়ই জানেন যে পরীক্ষার হলে আপনি যখন গিয়েছেন নিশ্চয়ই দেখেছেন যে এক্সাম হলে একটা সিট থেকে আরেকটা সিট কিন্তু 1 ফুট 2 ফুট দূরত্ব থাকে। এবং শুধু তাই না, আপনার এই 1 ফুট দূরত্বে যে জাস্ট একটা স্টুডেন্ট আছে তা কিন্তু না, আপনার সামনে পিছনে এদিকে সেদিকে বিভিন্ন জায়গায় স্টুডেন্ট থাকতে পারে। আমি রিসেন্ট অনেক পরীক্ষার ক্ষেত্রে যেটা করেছি আপনাদেরকে জানালে খুবই অবাক হবেন। জাস্ট আমি অনেক পাবলিক পরীক্ষায় আমি জাস্ট গিয়েছি শুধুমাত্র আমার এই হল সাইকোলজির প্রিন্সিপাল নিয়ে। আমি কোনো পড়ালেখা করে যাইনি, বাট আমার মোটামুটি পড়া আগের থেকে কিছু পড়া আছে, দ্যাটস অ্যাবাউট ইট। কিন্তু কোনো প্রিপারেশন ছাড়া আমি পরীক্ষায় টিকেছি, এমসিকিউ পরীক্ষায়। কিভাবে জানেন? হল সাইকোলজির প্রিন্সিপাল জানার কারণে। কারণ আমি জানি পরীক্ষার হলে গিয়ে অনেক স্টুডেন্টরা যারা ভালো, যাদের চান্স পাওয়ার কথা, যাদের টিকার কথা, তারা কি করবে? তারা নিজের বডিকে এবং নিজের ব্রেনকে কন্ট্রোল করতে পারবে না। যেহেতু আমার কাছে ওই সিক্রেট গুলো আছে, যেহেতু আমি ফিজিওলজিক্যাল টেকনিক্স গুলো, এক্সারসাইজ গুলো আছে, সেগুলোকে আমি প্রয়োগ করে এই জিনিসটাকে খুব ইজিলি পার করে ফেলতে পারবো। ঠিক আছে? সো আপনি যতই পড়েন, যতই জানেন, এক্সাম হলে গিয়ে আপনি ডেলিভারি দিতে না পারলে হবে না। আপনি খুব ভালো খেলোয়াড়, পরীক্ষার খেলার মাঠে গিয়ে যদি আপনি খেলতে না পারেন, খেলার মাঠে গিয়ে যদি আপনি আউট হয়ে যান, তাহলে আপনি আউট হয়ে গেছেন। সো এটা হচ্ছে আপনাকে বুঝতে হবে, এবং দ্যাট ইজ দ্য নেচার অফ দিস রিয়ালিটি। আপনি যে পৃথিবীতে আছেন এটা ফেয়ার না। আপনি অনেক কষ্ট করবেন কিন্তু রেজাল্ট পাবেন না, আরেকজন অনেক কম কষ্ট করে সে রেজাল্ট পেয়ে যাবে। এবং আমি আপনাদেরকে যখন এই হল সাইকোলজির অন্যান্য আরো সিক্রেট গুলো শেয়ার করবো, আপনারা এতটাই অবাক হবেন। ঠিক আছে? আমি নিজেও অনেক বেশি অবাক হয়েছি, আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। আপনারা রিসেন্টলি একটা জিনিস জানেন যে আমার এখান থেকে অ্যারাউন্ড 10-15 জন স্টুডেন্ট, আমি খুব কম স্টুডেন্ট পড়াই, আপনাদের নিশ্চয়ই জানেন আমার ফিস খুব হাই। আমি যে স্টুডেন্টকে চান্স পাইছি, একটা স্টুডেন্ট ছিল মুসা। ঠিক আছে? তো এই মুসা আপনার ওর কিছু ভালো বেস্ট ছিল, বাট ওর ফাইনাল ডেলিভারির যে জায়গাটা আছে, এখানে আমি একটা কথা বলবো, মুসার পরীক্ষা আরো ভালো হইতো। ও ক্ষেত্র বিশেষে কিছুটা সময় আমার আমি ওকে বলেছিলাম যে ও যাতে আমাদের এখানে কিছু প্রোগ্রামে পার্টিসিপেট করে, বাট ওকে আমি সাকসেসের জন্য অ্যাকচুয়ালি প্রোগ্রাম করে দিয়েছিলাম ওর সাবকনশিয়াস মাইন্ডকে। সো এটার কারণে ওর নিজের জায়গা থেকেও সিনসিয়ার ছিল, বাট ওর এই চান্সটা হয়েছে। মুসার চান্স হয়েছে, আমাদের নাবিলা জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছে, আপনারা নিশ্চয়ই জানেন। জাসিয়া মেরিট পজিশন পেয়েছিল। আমাদের অ্যারাউন্ড 15 থেকে 20 জনের মতো স্টুডেন্ট চান্স পেয়েছে। আমরা একটা জিনিস যেটা আমি করি সেটা হচ্ছে, আপনাদের অনেকেই আপনারা একটা বড় সমস্যা যেটা ফেস করেন সেটা হচ্ছে আপনারা নিজের থেকে ট্রাই করেন। তো অনেক সময় দেখা যায় যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা যখনই কেউ নিজের আওতায় নিজে থাকতে চাই, আমরা অনেক স্বাধীনতা পাই। কিন্তু এই স্বাধীনতার কি আছে বলেন তো? কিন্তু একটা অভিশাপ আছে। তখন আপনি ডিসিপ্লিন গুলা ভুলে যান। আপনার কি করতে হবে? যেমন আমার একটা স্টুডেন্ট, ওর পরীক্ষা ও জানে না, আমি জানি।
সো আমি ওকে খুব সতর্ক করে ওর গাইডলাইনগুলো দিয়ে দিয়েছি, কারণ ওর দিস ইজ দ্য লাস্ট টাইম হি ইজ গোয়িং টু বি এবল টু গিভ ইন এক্সাম। এই শেষ, সেকেন্ড টাইমের পরে কিন্তু আর কোনো টাইম নাই। তো ওকে আমি যখন এই জিনিসগুলো বলতেছি, বুঝাই নেওয়ার চেষ্টা করতেছি, ও কিন্তু জানার কথা ছিল যে না ওর পরীক্ষাটা হয়ে যাবে 2-1 মাসের ভিতরে, ও জানে না। ঠিক আছে, আপনারা নিশ্চয়ই জানেন যে মেডিকেল এক্সামের পরপরই বিউপির পরীক্ষা হয়ে যায়। বিউপি ঢাকায় একটা অবস্থিত একটা পাবলিক ইউনিভার্সিটি, আপনারা নিশ্চয়ই জানেন। এরপরে কিন্তু জাহাঙ্গীরনগরের মতো গুরুত্বপূর্ণ ইউনিভার্সিটিগুলোর জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, ঠিক আছে, অন্যান্য জায়গায় পরীক্ষাগুলো হয়ে যায়। ঠিক আছে, সো আপনাকে বুঝতে হবে এক্সাম হলে আপনি যখন যাচ্ছেন, এইখানে এই 9 ফুট ডায়ামিটারের ভিতরে আপনার বডি থেকে আমি একটা জিনিস জানিয়ে রাখতেছি যাতে করে আপনারা একটু বুঝতে পারেন, একটু ওয়েট করেন। রিসেন্টলি আপনারা নিশ্চয়ই জানেন যে একটি রিসার্চ থেকে যেটা জানা গেছে, আপনারা চলেন একটু ফিজিক্স নিয়ে আলোচনা করি। আপনারা অনেকেই ফিজিক্স সম্পর্কে খুব ভালো জানেন। দেখুন, আপনি যখন একজন ইন্ডিভিজুয়াল হিসেবে একটা জায়গায় দাঁড়িয়ে আছেন, আপনার বডির সবচেয়ে বড় রিদমিক সোর্স হচ্ছে আপনার হার্ট, আপনার হৃদয়। সো আপনি নিশ্চয়ই জানেন যে এই হার্ট নামের যে অর্গানটা আছে আপনার বডিতে, এটা কিন্তু সব সময় কি করতেছে, ভাইব্রেট করতেছে, রাইট? ঠিক আছে, আপনারা নিশ্চয়ই জানেন যে টোটাল মনে হয় 4টা ভাগ আছে হার্টের। এটা কিন্তু সবসময় কি করতেছে, ভাইব্রেট করতেছে। সামহাউ ইটস মেকিং হোয়াট ইউ মাইট কল ভাইব্রেশনস। তো আপনার হার্ট থেকে যদি আপনি টোটাল চিন্তা করেন, এটা মনে হয় আমি বলতে পারি যে 9 ফুট পর্যন্ত আপনার, রিসেন্টলি একটা জিনিস যেটা জানা গেছে যে এই 9 ফুট ডায়ামিটার পর্যন্ত এই যে আপনার এই হার্টের যে আছে, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যখন আপনি নার্ভাস হয়ে পড়ছেন আপনার হার্ট বিট কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, সো সামহাউ যদি আপনার 9 ফুটের ভিতরে কোনো মানুষ থাকে, সে আপনার দ্বারা ইম্প্যাক্টেড হবে। ঠিক আছে, সো এটা একটা সিস্টেম আছে। এটা জাস্ট আমি আপনাকে হার্টের ব্যাপারটা দিয়ে বুঝিয়ে দিলাম। সো এই কারণেই আমি বলেছি যে এক্সাম হলে যদি আপনার 1 ফুট 2 ফুটের ভিতরে যদি কেউ কাছাকাছি কেউ থাকে ইউজুয়ালি, এবং সে যদি নার্ভাস হয়, আপনার হার্ট এবং তার হার্ট কি হবে, সিনক্রোনাইজেশন হবে। এবং আপনি সে যতটুকু নার্ভাস হয়ে পড়ছে, আপনি 5 থেকে 10 মিনিটের ভিতর ততটুকুই নার্ভাস হয়ে পড়বেন। এবং নার্ভাস হয়ে পড়লে যে জিনিসটা হয়, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনার হাতের কাছেই ছিল আপনার কি একটা চাবি। ঠিক আছে, তো আপনি যে জিনিসটা করলেন, আপনি হঠাৎ করে চিন্তা করলেন যে আমার এত তাড়াতাড়ি এখনই আমার বেরোতে হবে, আমি চাবি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, তো চাবিটা কিন্তু আপনার চোখের সামনেই ছিল, কিন্তু আপনি খুঁজে পাচ্ছিলেন কেন? আপনি দুশ্চিন্তা করছিলেন, আপনার অ্যাড্রেনালিন রাশ হচ্ছিল। সো সামহাউ এই মানুষটা যখন নার্ভাস হবে, আপনাকেও সে কি করবে, নার্ভাস করে দিবে। এবং নার্ভাস করে দেওয়ার পর এভাবে একটা নার্ভাসনেস হতে পারে। আরেকটা নার্ভাসনেস যেটা আছে, এটাও খুবই অদ্ভুত রকম। সেটা হচ্ছে যে এই মানুষটার প্রপ্রিওসেপশন আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে সে যেহেতু নার্ভাস, সেটা কোনো না কোনো ভাবে তার ফেশিয়াল এক্সপ্রেশনে, চেহারার এক্সপ্রেশনে। এই কারণে আমি আপনাদেরকে বলেছি, আপনারা যারা চালাক আছেন, যারা নেচার থেকে আশপাশ থেকে পিক আপ করতে পারেন, ঠিক আছে, আপনার মা বাবা আপনার সম্পর্কে একটা খারাপ কথা বলছে যে হ্যাঁ আমার ছেলে তো পড়াশোনা করে না, ওই কথাটা আপনার কানের ভিতর দিয়ে ঢুকে পড়ে, আপনি ওটা নিয়ে বারবার চিন্তা করতে থাকেন, ওভার থিঙ্কিং করতে থাকেন। এই ধরনের সমস্যাগুলোতে আপনাকে ফেলে দেয় কে বলুন তো? আপনার নার্ভাস সিস্টেম। আপনার প্রপ্রিওসেপশন নার্ভাস সিস্টেম সব সময় আশপাশে যে স্টুডেন্টরা আছে তাদেরকে দেখতেছে, তাদের চোখের দিকে তাকাচ্ছে, তাদের ফেসের দিকে তাকাচ্ছে। যদি একটা স্টুডেন্ট নার্ভাস হয়, সেই স্টুডেন্টের বডি থেকে নার্ভাসনেস আপনার বডির ভিতরে প্রবেশ করবে। ঠিক আছে, এবং এই জিনিসটা হবে মূলত আপনার চোখের মাধ্যমে। আপনি যখন ওই জিনিসটা দেখবেন, ঠিক আছে, এবং শুধু দেখার মাধ্যমে কিন্তু হবে না, আপনার এই যে হার্টের ব্যাপারটা, এটাতে মাথায় রাখতে হবে। অর্থাৎ এটা কিন্তু ফিজিক্সের ল অনুযায়ী হচ্ছে, আর এটা হচ্ছে আপনার সাইকোলজিক্যাল ল অনুযায়ী। অর্থাৎ আপনার আশপাশে যে নার্ভাস আছে, যদি আপনি চোখ দিয়ে তাকে দেখেন, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে আপনি যখনই টিভিতে কোনো খেলা দেখতেছেন, কি হচ্ছে, আপনারও খেলা করতে ইচ্ছে করতেছে, আপনার বডিও, হ্যাঁ, আপনি যখন ডান্স দেখতেছেন আপনার নাচতে ইচ্ছে করতেছে, বিকজ আপনার প্রপ্রিওসেপশন কি করতেছে, ওই বডিকে কপি করার চেষ্টা করছে। সো যখন আপনি একটা নার্ভাস স্টুডেন্ট পরীক্ষার হলে গিয়ে দেখছেন বা তার সাথে কথা বলতেছেন, বিশেষ করে এই কারণে এক্সাম হলে কারোর সাথে কথা বলবেন না। নেভার টক উইথ এনিওয়ান, নেভার টক উইথ এনিওয়ান। ঠিক আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে কারো কাছাকাছি থাকবেন না। ডোন্ট স্টে ক্লোজ, স্টে অ্যাওয়ে। অন্যদের কাছ থেকে দূরে থাকবেন। কতটুকু দূরে থাকবেন? ট্রাই করবেন 9 ফুটের বেশি দূরত্ব রাখা। ইউজুয়ালি যদি এই জিনিসটা করতে না পারেন, মিনিমাম 5 ফুট 4 ফুট ডিস্টেন্সে থাকার চেষ্টা করবেন। কিন্তু হলে যখন আপনার সিট বসে পড়বেন, তখন তো আপনার কিছু করার নাই। সেই সময়ের জন্য আমরা আপনাদেরকে কিছু ফিজিওলজিক্যাল বা শারীরিক এক্সারসাইজ দিয়ে দিব।
ঠিক আছে, আমরা এখানে অজস্র এক্সারসাইজ শিখিয়ে দিই, আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা দেখিয়ে দিচ্ছি। 1 নাম্বার জিনিস হচ্ছে যে যেহেতু আপনার বডির ভিতরে এই নার্ভাসনেস গুলো আসতে পারে, আর আপনি এই জিনিসগুলো এই কারণে তাহলে আপনি কি করবেন? ফার্স্ট অফ অল, যখন আপনি এক্সাম হলে যাচ্ছেন, আপনার আশপাশের মানুষজনের দিকে তাকাবেন না, আপনি দেয়ালের দিকে, উপরের দিকে তাকাতে পারেন। আরেকটা জিনিস জানিয়ে রাখছি, আপনার যে চোখ আছে এটা দিয়ে কখনোই আপনি নিচের দিকে তাকাবেন না। আপনার চোখেরটা যদি এরকম ভাবে আপনি নিচের দিকে তাকিয়ে থাকেন, আপনার ভিতরে নার্ভাসনেস তৈরি হবে। ঠিক আছে, আপনার বডি আপনার মাইন্ডকে কন্ট্রোল করে। সো যদি আপনি এভাবে ডাউন ফিল করেন, এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, যদি যখন আপনি পরীক্ষার হলে বসে আছেন সিটে, ধরেন একটা সিট, এখানে একটা সিট, এখানে একটা সিট, ঠিক আছে, বা লম্বা লম্বি সিট, এখানে আপনি বসেছেন, এখানে একজন বসেছে। সো আপনি দেখবেন যদি আপনি 5 মিনিট বসে থাকেন, আপনার শরীরটা, আপনি এরকম ছিলেন কিন্তু কিছুক্ষণ পরে আপনি দেখছেন যে এরকম হয়ে যাচ্ছেন, তারপরে একটু এরকম হয়ে যাচ্ছেন, মানে আপনি বাঁকা হয়ে যাচ্ছেন ধীরে ধীরে। এরকম কেন হচ্ছে? এটা হচ্ছে এই যে হার্ট বিটের মাধ্যমে আপনাকে শরীরের ভিতরে আরেকজন নার্ভাসনেস তৈরি করতেছে, সেই কারণে। এবং যেহেতু আপনারা খুব কাছাকাছি আছেন, আপনাদের প্রপ্রিওসেপশন কি করতেছে? এগুলো পিক আপ করতেছে। সো আপনার বডি অত্যন্ত পাওয়ারফুল একটা টুল, কিন্তু আপনি এই বডিকে যদি আপনি না জানেন যে এটা কিভাবে কাজ করে, আপনি কিন্তু কখনোই এটা থেকে এই রেজাল্ট পেতে পারবেন না। তাহলে এখন কি করবেন দেখেন, আপনাকে যেটা ফার্স্টে বলেছি, কখনো নিচের দিকে তাকাবেন না, অলওয়েজ ট্রাই করুন উপরের দিকে তাকানোর জন্য। মানুষজন, আরেকটা জিনিস, মানুষজন আপনার উপর কিছুটা ইম্প্যাক্ট ফেলতে পারে আপনার ভিতর। শুধু তাই না, এক্সাম হলে যখন আপনি পরীক্ষা দিচ্ছেন, আপনি মেডিকেল এক্সাম দিচ্ছেন, আপনি গভর্নমেন্ট জব এক্সাম দিচ্ছেন, অথবা আপনি যখন কি করছেন, ইউনিভার্সিটি অ্যাডমিশন এক্সাম দিচ্ছেন, সেই সময় আপনার ভিতরে নার্ভাসনেস আসতে পারে। 1 নাম্বার জিনিস, আমি আপনাদেরকে কিন্তু সতর্ক করে বলছি, 1 ঘন্টা সময় কিন্তু আপনি পাবেন না, আপনি 55 মিনিট সময় পাবেন। ঠিক আছে, সেই সময় আপনার ভিতরে যদি কোন রকম ভাবে কেউ দুশ্চিন্তা তৈরি করতে পারে, তাহলে আপনি কিন্তু চান্স পাবেন না। আপনি কি জানেন যে সামনে যারা গার্ড দেয়, তাদের কোলাহল, তাদের হইচই বা তাদের উত্তেজনার কারণে অনেক সময় আপনাদের চান্স নষ্ট হয়। কারণ তারা আপনাকে বুঝিয়ে দেয় যে আজকের সেন্টারটা ভালো না। আমি আমার জীবনে যখন ফার্স্ট যে এক্সামটা দিয়েছিলাম, সেই এক্সামটায় যখন আমি টিকি, সেদিন আমাদের হলের সামনে, আমার মনে আছে, টোটাল 4 জন গার্ড ছিল, রুমটা একদম ছোট, 4 জন গার্ড, তারা সবাই খুব সুন্দর করে গল্প করতেছিল। সো কি বলবো আপনাদেরকে, এত এমনিই হচ্ছে মেমোরি সেন্ট্রিক একটা পরীক্ষা, আপনাদের মেডিকেল এক্সামের মতো। সো সেই পরীক্ষাটা হচ্ছিল, আমি অত্যন্ত কষ্ট করে সবগুলো অ্যান্সার করেছি, এবং একটা পর্যায়ে গিয়ে আমি আপনার জিনিস যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে পরীক্ষা কিন্তু অ্যাপ্রোচের একটা ইস্যু আছে। আপনারা নিশ্চয়ই জানেন যে যদি আপনি কোশ্চেন ইজি দেখেন, ঠিক আছে, আপনি যদি ইজি কোনো কোশ্চেন দেখেন, একটু আমি লিখে দিচ্ছি এখানে, ইজি কোশ্চেন দেখলে আপনাকে 90% দাগে আসার চেষ্টা করতে হবে যদি আপনি টিকতে চান। যদি হার্ড কোশ্চেন দেখেন, তাহলে আপনি যত বেশি পারেন দাগে আসবেন। এটা হয়তো 70 বা 75% পর্যন্ত যেতে হইতে পারে, অনেক সময় 60% পর্যন্ত নেমে আসতে পারে যদি খুব হার্ড হয়। তো ওইবার আমাদের কোশ্চেনটা হয়েছিল হার্ড। সো আমি বুঝতে পেরেছিলাম যে কোশ্চেনটা অনেক ডিফিকাল্ট হয়েছে। সামনে যখন গার্ডটা ডিস্টার্ব করতে শুরু করলো, তখন বুঝতেই পারছেন যে আমার আসলে ওই পরীক্ষাটায় আমি ভেবেছিলাম যে হয়তো আমি টিকবো না, বাট আমি ওনাদেরকে যেটা করেছিলাম যে সামটাইমস আপনাকে এভাবে নিজের কন্ট্রোলটা রাখতে হবে। আপনার বাইরে থেকে কোলাহল আসতেছে, আপনি উত্তেজিত হয়ে পড়লেই আপনি হেরে যাবেন। ঠিক আছে, আপনাকে নিজের কন্ট্রোলটা রাখতে হবে, উত্তেজিত হওয়া যাবে না। সো আমি ওনাদেরকে জাস্ট আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। সো আল্লাহর অশেষ রহমতে সেই পরীক্ষাটাই কিন্তু আমি টিকি। সেই পরীক্ষাটায় আপনারা জানলে অবাক হবেন, অ্যারাউন্ড 30,000 স্টুডেন্ট পরীক্ষা দিয়েছিল, 140 জন পাস করছিল। আপনি চিন্তা করে দেখেন, 30,000 জন পরীক্ষা দিছে প্রায়, সেখান থেকে 140 জন পাস করছে। ঠিক আছে, সো আমার র্যাঙ্ক হয়েছিল 85। ঠিক আছে, কিন্তু এইভাবে আসলে টিকতে হয়। আসলে মানে আপনাদেরকে কি বলবো, আপনারা অনেকেই যারা আছেন এই টেকনোলজি গুলা, এগুলো সম্পর্কে যখন আপনারা জানতে পারতেছেন, বুঝতে পারতেছেন যে এটা একটা স্ট্র্যাটেজির খেলা আসলে। ঠিক আছে, কারণ আপনি যদি এক্সাম হলে গিয়ে একটু রিঅ্যাক্টিভ হয়ে যান, আমি আপনাদেরকে একটা বইয়ের কথা বলেছিলাম, ইউ প্রবাবলি নো অ্যাবাউট দ্য 7 হ্যাবিটস অফ হাইলি এফেক্টিভ পিপল। সেখানে আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম না যে আপনাকে নন রিঅ্যাক্টিভ হতে হবে, রিঅ্যাক্টিভ হলে কিছুই করতে পারবেন না। ঠিক আছে, কারণ আমরা উইল হ্যাভ টু থিঙ্ক লং টার্ম। ঠিক আছে, আচ্ছা, সো আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। সো এভাবে আমি কিন্তু আমার ফার্স্ট পরীক্ষায় টিকি। আচ্ছা, এখন দেখেন আমি আপনাদেরকে কিছু ফিজিওলজিক্যাল জিনিস দিয়ে দেওয়ার চেষ্টা করি। ফার্স্ট অফ অল, আপনি যদি পরীক্ষার হলে, আমি আপনাদেরকে বলেছি এই কারণেই, পরীক্ষার হলে আগেই গিয়ে সিটে বসে পড়বেন না। ঠিক আছে, আপনি সিট দেখলেন, হ্যাঁ অন্যরা বসে রয়েছে, আমি আপনাদেরকে বলে দিচ্ছি, অন্যদের দিকে তাকাইলে পর্যন্ত আপনি নার্ভাস হয়ে পড়তে পারেন, কারো দিকে তাকাবেন না।
টিচারের দিকে তাকাইতে পারেন, ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তিনিও কিন্তু নার্ভাস হয়ে পড়তে পারেন। ইউজুয়ালি তিনি হন না, কারণ বুঝতেই পারতেছেন তিনি ডিস্টেন্সে থাকেন, কিন্তু কারো দিকে তাকাবেন না। দ্যাটস রুল নাম্বার 1। 2 নাম্বার রুল, হলে আগে গিয়ে বসবেন না, আগে হাঁটাহাঁটি করতে পারেন। হাঁটাহাঁটি করার একটা শর্ত আছে, আপনারা যদি দুশ্চিন্তাগ্রস্তভাবে হাঁটেন তাহলে আপনি দৌড়াদৌড়ি করবেন, আপনাকে স্লোলি হাঁটতে হবে। আর যেটা বলেছি যে চোখটা কোথায় থাকবে, চোখ নিচের দিকে থাকলে হবে না, চোখটা একটু উপরের দিকে রাখবেন। মানুষজন দেখবেন না, বাট এভাবে আশপাশে আপনি ওয়ালের দৃশ্য দেখতে পারেন, ঠিক আছে, আপনি গাছপালা দেখতে পারেন, কিন্তু মানুষ দেখা যাবে না, ঠিক আছে। দ্যাটস রুল নাম্বার 1। রুল নাম্বার 2, আপনি যখন দেখবেন যে কোনো টিচার ঢুকে পড়তেছে, ম্যাডাম ঢুকে পড়তেছে, সেই সময় গিয়ে বসবেন। আপনি যদি রুমের ভিতরেও থাকেন, মানুষজন থেকে ডিস্টেন্স কোনো জায়গায় গিয়ে হাঁটাহাঁটি করবেন, জানলা টানলা দেখবেন, ঠিক আছে। এইভাবে আপনাকে টাইম পাস করতে হবে, কারণ যদি আপনি আগে গিয়ে বসে থাকেন 8-10 জনের মতো, আপনি কিন্তু নার্ভাস হবেন। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, আপনি যখন এক্সাম হলে যাচ্ছেন সেখানে মিনিমাম, এখানে ধরেন 1.5 লক্ষ জন পরীক্ষা দিবে মেডিকেলে, ঠিক আছে, ইউনিভার্সিটি অ্যাডমিশনে 1 লক্ষ জন দিবে, এখানে মিনিমাম 80% স্টুডেন্ট নার্ভাস হবে, ভয়ঙ্কর রকম ভাবে 80% হবে। 98% স্টুডেন্ট কোনো না কোনো ভাবে নার্ভাস হবে, এটা লিখে রাখতে পারেন। 98% স্টুডেন্ট কোনো না কোনো ভাবে নার্ভাস হবে। অ্যাকচুয়ালি 100%ই হবে, কিন্তু কিছু স্টুডেন্ট, যেটা বলছি ভাগ্যের কারণে, যেহেতু তাদের আশপাশে 2-1 পড়বে যারা নার্ভাস হবে না, তারা লাকিলি বেঁচে যাবে, অথবা তাদের সিট পড়বে দূরে দূরে, হয়তো 5 ফুট 6 ফুট দূরে দূরে পড়েছে, এই কারণে তারা বেঁচে যাবে। সো আপনাকে ধরেই নিতে হবে আপনি অবশ্যই নার্ভাস হবেন, এবং সেটার জন্য যেটা বলতেছি আপনি কি করবেন। নাম্বার 1, আপনি ফিজিওলজিক্যাল এক্সারসাইজ করবেন। আমি আপনাদেরকে কিছু ফিজিওলজিক্যাল এক্সারসাইজ দিয়ে রাখতেছি। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বডির কিন্তু বেসিক কিছু কম্পোনেন্ট আছে। ধরেন আমাদের যে হ্যান্ডস আছে, এখানে আপনি যখনই দেখেন, আমি আপনাদেরকে একটা সিস্টেম দেখাচ্ছি, যখনই আপনি আমি আমার হ্যান্ডের এই ফিঙ্গারটাকে ধরতেছি, আমার এই বডির, আমি কিন্তু আমার ব্রেনে ফিলিং কিন্তু উইদিন এ ন্যানো সেকেন্ড এখান থেকে আমি ফিল করতে পারতেছি যে এখানে আমার একটা আঙ্গুল রয়েছে, রাইট? সো আপনারা জানলে অবাক হবেন যে আমাদের বডির এনার্জি কনস্ট্যান্টলি বিভিন্ন সময় ফ্লো করে, ঠিক আছে। এই এনার্জির একটা বের হওয়ার জায়গা হচ্ছে আমাদের হ্যান্ডস। সো আপনি যদি জাস্ট, আপনি পরীক্ষার হলে ধরেন বসে আছেন, ঠিক আছে, এমন একটা সময় যখন আপনাকে বাইরে বসে থাকতে হচ্ছে, রাইট, আপনাকে ক্লাসে বসে থাকতে হচ্ছে। আপনি ধরেন মেডিকেল পরীক্ষা হবে 1 ঘন্টা পর, মানে 1 ঘন্টা যে বসে থাকতে হয় সেই সময় আপনি রয়েছেন, তো সেই অবস্থায় আপনি নার্ভাস হয়ে পড়ছেন, তখন আপনি কি করবেন? আমি আপনাদেরকে একটা ফিজিওলজিক্যাল এক্সারসাইজ দিচ্ছি। ফার্স্ট অফ অল, আপনি যেটা বলেছি যে আপনি দেখবেন যে স্টুডেন্টরা ইউজুয়ালি এরকম ভাবে বসেছিল স্ট্রেট হয়ে, কিন্তু কিছুক্ষণ পরে যখন তারা বসে থাকলো তারা এরকম ভাবে এরকম হয়ে যাবে, হ্যাঁ, তাদের বডির শেপটা, তারা নিজেদের জায়গাটাকে কি করবে, সংকুচিত করে ফেলবে। সো আমি আপনাদেরকে একটা দিচ্ছি, এখানে একটা জিনিস খেয়াল করেন, আমরা একটু জানিয়ে রাখতে চাই আপনাদেরকে, একটু ওয়েট করেন। তো ইউজুয়ালি যে জিনিসটা হচ্ছে, যখন আপনি এক্সাম দিচ্ছেন তখন আপনার হলে অ্যাড্রেনালিন রাশের ঘটনা ঘটবে। অ্যাড্রেনালিন রাশ যখন ঘটবে আপনার বডিতে, তখন কিন্তু আপনি ভয়ঙ্কর রকম বিপদে পড়বেন, যেটা আমি বলেছি। আপনার সাবকনশিয়াস মাইন্ড তখন যে জিনিসটা হবে, আপনার মাইন্ড অর্থাৎ আপনার ব্রেন যদি এটা হয়ে থাকে, সে পেপারের ভিতরে আপনার কোশ্চেন পেপারের যে ইনফরমেশন গুলো আছে সেগুলোকে রিড করতে পারবে না, ঠিক আছে। সো এরকম আপনার সাথে হবে পরীক্ষার হলে। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বললাম, আপনি দুনিয়ার বেস্ট স্টুডেন্ট হলেও দেখবেন যে অ্যাটলিস্ট 1 বার বা 2 বার, বা আর যারা একটু রিলেটিভলি নার্ভাসলি সিস্টেমের দিক থেকে একটু দুর্বল হয়ে পড়েন, তাদের মিনিমাম 10 থেকে 15 বার এরকম একটা ঘটনা ঘটবে। আপনি কোশ্চেন দেখতেছেন, বুঝতেছেন না, আপনার ব্রেন ক্যাচ করতে পারতেছে না কোনো একটা রিজনের কারণে, অথবা আপনি ক্যাচ করতে পারতেছেন, আপনার দেরি হচ্ছে, ফ্রিকশন হচ্ছে, রাইট? এটা হচ্ছে কিন্তু আপনার ফিজিওলজিক্যাল এন্ড মেন্টাল স্টেটের কারণে। মানে কি বলেছি, বডি এন্ড মাইন্ডের কথা আমরা বলেছি না? আপনার বডি এন্ড মাইন্ড আপনার এগেইনস্টে কি করতেছে, কাজ করতেছে, বুঝতে পেরেছেন? সো এখন আমি আপনাদেরকে ফিজিওলজিক্যাল একটা এক্সারসাইজ দিচ্ছি। আমরা এখানে অজস্র এক্সারসাইজ শিখাই, মোস্ট ইম্পর্টেন্টলি আপনাদেরকে আমরা যতটুকু সম্ভব দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ হচ্ছে এগুলোকে আপনারা প্রয়োগ করলে এই নার্ভাসনেস থেকে বাঁচতে পারবেন। ফার্স্ট অফ অল একটা জিনিস হচ্ছে, যদি আপনার কপাল খারাপ হয় তাহলে আপনার চতুর্পাশেই নার্ভাস স্টুডেন্ট বসবে, ঠিক আছে? এখানে একজন, এখানে একজন, এখানে একজন, এখানে বসবেন আপনি। সো তখন আপনাকে যে জিনিসটা করতে হবে, আপনারা নিশ্চয়ই জানেন যে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে রিসেন্টলি একটা রিসার্চ হয়েছে অ্যাবাউট ইউর ফিজিওলজিক্যাল স্টেটস, স্ট্যানফোর্ডে, ইউএসএতে। এই রিসার্চ থেকে জানা গেছে যে আপনি যদি কোনো স্ট্রং পশ্চারে ধরে রাখতে পারেন, ঠিক আছে, আর আমি আপনাদেরকে যে জিনিসটা দেখিয়েছিলাম যে আপনার এনার্জির ফ্লোটা হচ্ছে কিন্তু এই হ্যান্ডের থ্রুতে, আপনি যদি জাস্ট এক্সাম হলে যখন বসে আছেন সেই অবস্থাতে
জাস্ট আপনার এই হ্যান্ড দুটোকে জাস্ট এইভাবে আপনি যদি কানেক্ট করে, ঠিক আছে, হাত দুটোকে যদি উপরে দিয়ে রেখে ফর 2 মিনিটস যদি আপনি ব্রিদিং করেন, আপনার বডির নার্ভাসনেসটা চলে যাবে। এবং এটা মিনিমাম 5 থেকে 10 মিনিট পর্যন্ত সময় আপনাকে এক্সট্রা দিবে, যাতে করে এই সময়ের ভিতরে আপনি নার্ভাস হবেন না। জাস্ট আপনি এই এক্সারসাইজটা করে, আমি যে এক্সারসাইজটা দেখালাম এটা করেন, করে দেখেন যে আপনি এখনই আপনার মনে হবে যে আপনি কনফিডেন্ট ফিল করতেছেন, আপনার রিলেটিভলি আগের তুলনায় ভালো লাগতেছে। আরেকটা জিনিস যেটা হয়, নার্ভাসনেস হয় ইউজুয়ালি 3টা জায়গাতে। আপনার বডির 3টা পার্টে নার্ভাসনেস হতে পারে। দেখেন, একটা হচ্ছে আপনার হেড, আপনার মাথায় নার্ভাসনেস হতে পারে। এক্ষেত্রে আমি আপনাদেরকে যে এক্সারসাইজটা দেখিয়েছি, এই এক্সারসাইজটা আপনারা করবেন, ঠিক আছে? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আর আমি আপনাদেরকে যে জিনিসটা বলছি, আমি এটাকে কিভাবে ইউজ করতাম দেখেন। ফার্স্ট অফ অল, আমি কিন্তু ক্লাসরুমে সবার সামনে এই ধরনের এক্সারসাইজ করাটা বুঝতেই পারতেছেন যে এটা প্রাসঙ্গিক হবে না। সো ফার্স্ট আমি যে জিনিসটা করতাম, আই ইউজ টু গো টু দ্য বাথরুমস, ঠিক আছে? ইউজুয়ালি অনেক সময় ভালো বাথরুম পাওয়া যায়, অনেক সময় ভালো ওয়াশরুম পাওয়াও যায় না, বাট আমি ফার্স্টে একটা ওয়াশরুমে চলে যেতাম। ওয়াশরুমে গিয়ে আমি ওই এক্সারসাইজটা, দিস পশ্চার and breathing, you got to make sure that you breathe properly. আপনাকে পর্যাপ্তভাবে ব্রিদিং করতে হবে। ব্রিদিং করতে হবে কেন? কারণ আপনি জানলে অবাক হবেন, যখন আপনি তথ্যগুলো দেখতে পারতেছেন না, ইজ বিকজ আপনি খেয়াল করে দেখবেন যে পরীক্ষা হলে আপনি ঠিকভাবে নিঃশ্বাস নিতে পারছেন না। অর্থাৎ পরীক্ষা হলে আপনার ব্রেনে অক্সিজেনের সাপ্লাই কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। একটা জিনিস একটু খেয়াল করে দেখেন, পরীক্ষার হলে আপনি যখন যাচ্ছেন, আপনি যখন এই জিনিসগুলো স্মুথ ভাবে করতে পারতেছেন না। হলে যদি আপনি সিরিয়াস হন, আমি বারবার একটা কথা বলেছি, যদি আপনি কোনো সময়ই কোনো ব্যাপার নিয়ে অতিরিক্ত সিরিয়াস হয়ে যান, আপনার কিন্তু চান্স হবে না। আপনার দুশ্চিন্তা করা টোটালি অফ করতে হবে, তাহলেই আপনি আপনার মাইন্ডকে পরিপূর্ণভাবে কি করতে পারবেন? এঙ্গেজ করতে পারবেন। আর যদি আপনি নার্ভাস হয়ে পড়েন, আপনি ফিল করেন যে না, আপনার শরীরে কাঁপাকাঁপি শুরু হয়ে যাচ্ছে, ইউ গট টু ডু দিস এক্সারসাইজ, ইউ গট টু ডু ইট এগেইন অ্যান্ড এগেইন অ্যান্ড এগেইন। তবে আমি একটা জিনিস বলে রাখবো, যে এই জিনিসটা যদি আপনি অতিরিক্ত করেন, তখন কিন্তু আপনার যে জিনিসটা আমরা দেখেছি সেটা হচ্ছে এই অ্যাড্রিনালিন রাশের যে ঘটনাটা ঘটে, এটাকে কাউন্টার করার জন্য আপনার বডিতে, আপনারা নিশ্চয়ই জানেন যে টেস্টোস্টেরন নামে আরেকটা হরমোন হয়। আপনি যদি যে পশ্চারটা আমি দেখাইলাম, এই পশ্চারটা ধরে রাখেন, গবেষণা থেকে দেখা গেছে যে 25% টেস্টোস্টেরন লেভেল আপনার হাই হয়, যেটা কি করে এই অ্যাড্রিনালিন রাশটাকে কি করে দেয়? কাউন্টার করে, ঠিক আছে? সো আপনার শরীরে যে নার্ভাসনেসটা তৈরি হচ্ছিল সেটাকে কি করে দেবে? এটা অফ করে দেবে, ঠিক আছে? সো ফর এ ওয়াইল ইউ উইল বি এবল টু ইউজ ইট। কিন্তু আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি প্রপারলি নিঃশ্বাস নিচ্ছেন কিনা আর কমফোর্টেবল আছেন কিনা, ঠিক আছে? when you are in this comfortable state, you will be able to surpass any students who are even more studious than you. So use this thing. And also, আমি যে জিনিসটা করতাম, দেখেন, প্রথমত আমি ওয়াশরুমে এই জিনিসটা করেছি, ঠিক আছে? তো সামহাও বুঝতেই পারতেছেন যে এক্সাম হলে কিন্তু এই এক্সারসাইজ করা যায় না। সো এটা একটা বড় সমস্যা ছিল। সো আমি যে জিনিসটা করতাম সেটা হচ্ছে যে আমার মাথা ব্যথা হচ্ছে অনেকটা, এরকম ভাবে আমি এই জিনিসটা করার ট্রাই করেছি, এবং এটা থেকে আমি দেখেছি যে কিছুটা হলেও আমি ভালো রিলিফ পেয়েছি। তবে ইউ গট টু মেক শিওর দ্যাট ইউ টেক দিস পশ্চার which I just showed you for at least 2 minutes like this, and you got to breathe. Don't breathe fast, but try to breathe slowly because you need a lot of oxygen in your system. Okay? So আশা করি আপনারা মোটামুটি ভাবে এই জিনিসটা বুঝতে পারলেন, ফিজিওলজিক্যাল এক্সারসাইজের ব্যাপার। এখন চলেন অন্যান্য জিনিসগুলো নিয়ে দু একটা কথা বলি। আপনারা নিশ্চয়ই ফাঁদগুলোর ব্যাপারে মোটামুটি একটা ভালো আইডিয়া পেয়েছেন। ফাঁদগুলোর ভিতরে আমরা দেখেছি এখন পর্যন্ত টোটাল ওরা 20 রকমের ফাঁদ পাতে, 20 টাইপস অফ ফ্যাটস আছে, ঠিক আছে? সবচেয়ে বড় ফ্যাট হচ্ছে আপনার সময়ের ফ্যাট, যেটা আমি বারবার বলেছি। সময়ের ফ্যাটটা যেটা আমি বলেছি, যদি আপনি সময়ের ট্র্যাপে পড়েন, ইট ইজ অনলি বিকজ ওরা আপনাকে কোশ্চেনের ডিফিকাল্টি দিয়ে অথবা ভাষা দিয়ে আপনাকে হ্যাক করতেছে। আপনাকে আমরা 6 সেন্স ডেভেলপমেন্ট নিয়ে কিছু কাজ করাবো, এক্সারসাইজ করাবো। 6 সেন্সকে আপনার ট্রাস্ট করতে হবে, আপনার মনে রাখতে হবে। আমি আপনাকে আমার স্ট্র্যাটেজি দিচ্ছি। পরীক্ষার হলে আমি আমার যে কোশ্চেনটা আমার ফার্স্ট ইমপ্রেশনে রাইট মনে হইতো, সবসময় সেটাই দাগায় আসতাম, ঠিক আছে? এবং এটা থেকে আমি অস্বাভাবিক রকম ভালো রেজাল্ট পেয়েছি।
সো আপনার 6th সেম যদি কোনো একটা কনসালকে রাইট বলে যে না এটাই রাইট অ্যান্সার হবে, ঠিক আছে, তবে আপনাকে ফার্স্টে একটু জাজ করতে হবে যে কোনো ফাঁদের ভিতরে আপনি পা দিচ্ছেন কিনা। আপনারা জানলে অবাক হবেন, মেডিকেল এক্সামেই সবচেয়ে বেশি পরিমাণ ফাঁদ ইউজ করা হয়। এবং যেহেতু আপনি যখন ওভার স্ট্রেস হয়ে যান, আমরা আপনাদের ফিজিওলজির আরেকটা বৈশিষ্ট্য বলে রাখতেছি, আপনি কিছু কোশ্চেন দাগানোর পরে আপনার একটা দুটো প্রশ্ন ভুল দাগানো হয়ে যেতে পারে ইউজুয়ালি, ঠিক আছে। আপনারা জানলে অবাক হবেন, যারা একদম সব পারে তারাও কিছু কোশ্চেন ভুল দাগিয়ে আসে, ঠিক আছে, কারণ আপনার ব্রেন এত তথ্য অনেক সময়, আর যেহেতু আমি বলেছি অ্যাড্রেনালিন রাশের ঘটনাটা আপনার এক্সাম হলে একাধিকবার ঘটবে, যাদের এই সমস্যাটা অনেক বেশি হয় তাদের জন্য চান্স পাওয়া খুব ডিফিকাল্ট। ওকে, সো আপনারা মোটামুটি ভাবে আমরা আজকে এক্সাম হল সাইকোলজি নিয়ে আলোচনা করেছি। আরো আমাদের স্টাডি কনসেন্ট্রেশন এবং অন্যান্য যে সেকশনগুলো আছে আমরা ট্রাই করবো ওগুলোর ডিটেলস আপনাদেরকে একটু জানিয়ে দেওয়ার। সো আপনারা এই জিনিসগুলোকে সঠিকভাবে ইউজ করবেন। আর মনে রাখবেন যে মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ যে আপনি এই 55 মিনিট সময়কে কিভাবে কাজে লাগাচ্ছেন। কারণ এই আপনি কত পড়াশোনা করেছেন আমি আপনাদেরকে বারবার সতর্ক করে বলতেছি, আপনারা জানলে অবাক হবেন, এই ফিজিওলজিক্যাল এক্সারসাইজ এবং অন্যান্য জিনিসগুলোকে ভালোভাবে না ইউজ করতে পারার কারণে অনেক শিক্ষার্থী যাদের চান্স হওয়ার কথা, অর্থাৎ 4000 র্যাঙ্ক থেকে আপনি বলতে পারেন যে 10,000 র্যাঙ্কের অনেক শিক্ষার্থীরা মোটামুটি দে আর ভেরি ক্লোজলি মেরিটোরিয়াস, কাছাকাছি মেধার, কিন্তু কথা হচ্ছে যে শুধুমাত্র অনেক স্ট্র্যাটেজি বুঝতে না পারার কারণে বা একটু ছোটখাটো ভুল করে ফেলার কারণে অনেকের চান্স কিন্তু নষ্ট হয়, ঠিক আছে। সো আমরা আশা করি যে এই জিনিসগুলো আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন।